কংগ্রেস একদিন যে মুখ্যমন্ত্রীর বা যে দলীয় নেত্রীর ছবি বিভিন্ন প্ল্যাকার্ড রাস্তার বিভিন্ন জায়গায় টাঙিয়ে দিতেন, এনডিএ সরকার থেকে জর্জ ফার্নান্ডেজকে সামনে রেখে হঠাৎ পদত্যাগ করে যিনি কলকাতায় এসে কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন এবং যাকে কেন্দ্র করে গোটা শহর জুড়ে আমরা প্ল্যাকার্ড দেখেছিলাম, ক্ষমতা নয় সততা দেখিয়ে দিল মমতা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তার ভাবমূর্তির কফিনের ওপরে শেষ পেরেকটা পুঁতে দিলেন। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়েছেন, একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি সরাসরি একটি সরকারি তদন্তকারী সংস্থার একটি ফৌজদারি তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলেন। এটা অনৈতিক শব্দটা না বলাই ভালো, এটা সম্পূর্ণ আইন বহির্ভূত, অপরাধীদের আড়াল করার প্রচেষ্টা, তথ্য প্রমাণ লোপাট এবং তার সঙ্গে এই পুরো ব্যবস্থার সঙ্গে যে তৃণমূল কংগ্রেস সম্পৃক্ত হয়ে আছে, এই দুর্নীতি থেকে যে তৃণমূল কংগ্রেসকে কোনোভাবেই বিচ্ছিন্ন করা যায় না, আজকে মুখ্যমন্ত্রীর এই ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে চলে যাওয়া সেই ঘটনাটাকে জনমনে প্রতিষ্ঠিত করে দেয়। তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, তৃণমূল কংগ্রেস অপরাধী, তৃণমূল কংগ্রেস এই কয়লা কেলেঙ্কারি এবং তার সঙ্গে হাওয়ালা, এই দুটো ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা জড়িত বা পুরো ব্যবস্থা এর সঙ্গে সম্পৃক্ত। আজকে মুখ্যমন্ত্রীর এই অফিসে হঠাৎ হানা দেওয়ায় আজকে সেটা একদম শিলমোহর লাগিয়ে তিনি চলে গেলেন। এটা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে কাঙ্ক্ষিত নয়। এই যে বৃহত্তর ষড়যন্ত্র, যে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনিক দুর্নীতিকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত করে দেওয়া, সে বিভিন্ন ইল্লিগাল মাইনিং এর ক্ষেত্রেই হোক কিংবা সরকারি চাকরি বন্টনের ক্ষেত্রেই হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই যে তৃণমূল দুর্নীতি ছোঁয়া লাগিয়ে গিয়েছে, আজকের ঘটনা সেটা প্রমাণ করল। মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে চলে গেলেন, আক্রমণ করলেন গৃহমন্ত্রীকে, ন্যাস্টি হোম মিনিস্টার, নটি হোম মিনিস্টার। এর সঙ্গে হোম মিনিস্ট্রির কি করার আছে? প্রতিহিংসার রাজনীতি, রাজনীতিকে দলীয় স্বার্থে ব্যবহার করে ভারতবর্ষের কোথাও কোনোদিন বিজেপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করেনি। এর আগেও অনেকে গ্রেপ্তার হয়েছে, অনেক অফিসে ইডি সিবিআই গেছে, বহু জায়গায় ইনকাম ট্যাক্সের অফিসাররা রেড করেছেন, জিএসটি রেড হয়েছে, কিন্তু একটি বিশেষ অপরাধীদের সঙ্গে যারা যুক্ত আছে সেই তদন্ত প্রক্রিয়া এবং পশ্চিমবঙ্গে অধিকাংশ তদন্ত চলছে মহামান্য আদালতের নির্দেশে। একদিকে আদালতের অবমাননা, অন্যদিকে সরকারি কাজে হস্তক্ষেপ, কর্তব্যরত আধিকারিকদের উপরে আক্রমণ, তাদের কাছ থেকে কাগজপত্র ছিনিয়ে নিয়ে যাওয়া, প্রমাণ লোপের চেষ্টা, অপরাধীদের আড়াল করা, তাকে বাঁচানো, নিজের দলকে এই অপরাধ থেকে বিচ্ছিন্ন করবার যে প্রচেষ্টা মুখ্যমন্ত্রী করলেন এবং যেভাবে উনি ভারতবর্ষের গৃহমন্ত্রী, ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রীকে আক্রমণ করলেন, এটা নজিরবিহীন হয়ে গেল। সারা দেশের মানুষ পশ্চিমবঙ্গের প্রকৃত চিত্রটি জানতে পারল। কোনো মুখ্যমন্ত্রী কোনো দপ্তরে কোনো তদন্ত চলছে, সেখানে মুখ্যমন্ত্রী সরাসরি গিয়ে এভাবে হস্তক্ষেপ করছেন, এই নিয়ে এটা 3 বারের ঘটনা ঘটল। রাজীব কুমারের ক্ষেত্রে একবার হয়েছে, তিনি ধর্ণা দিয়েছিলেন, এভাবে কাড়াকাড়ি করেন। তারপরে ফিরহাদ হাকিমের ক্ষেত্রে তিনি সেখানে অবস্থান করেছেন, সেটাতে হয়তো প্রতীকী প্রতিবাদ ছিল, কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে একটি অফিসের মধ্যে ঢুকে গিয়ে সেটাকে দলীয় কার্যালয় হিসেবে স্থির করে দিলেন, তাহলে তৃণমূল মানে কি? এটা কি রাজনৈতিক দল?
ইডি কেন হানা দিয়েছে, সিবিআই কেন গেছে, ইডি কেন তদন্ত করছে, সেটা সম্পূর্ণ ইডির ব্যাপার। আমরা ইডির মুখপাত্র নই। আমরা তো দলের পক্ষ থেকে বারবার বলেছি যে ইডি সিবিআই এর অফিসে তালা লাগিয়ে দিলেও, জিএসটি ইনকাম ট্যাক্স বন্ধ করে দিলেও পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে যাবে। এটা তৃণমূলের বন্ধু সরকার, ইউপিএ সরকারের কেজড প্যারট, ওই সিবিআই নয়। আজকে এই সরকারের বিরুদ্ধে, ভারত সরকারের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। যারা এই দুর্নীতির অভিযোগ করেছিলেন বিভিন্নভাবে, তাদের দলের নেতা রাহুল গান্ধী বারবার তিনি মহামান্য আদালতের সামনে গিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন, এবং মুখ্যমন্ত্রী এনডিএ সরকারের শরিক হবার সত্ত্বেও তিনি জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে যে অভিযোগ এনে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে চলে এসেছিলেন, কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন, পশ্চিমবঙ্গে নির্বাচন লড়েছিলেন, তিনিও কিন্তু পরবর্তী 21শে জুলাইয়ের সভায় জর্জ ফার্নান্ডকে ডেকে এনে সেই ভুলের, সেই পাপের প্রায়শ্চিত্ত করেছেন। আবার ফিরে গেছিলেন কিন্তু এনডিএ সরকারে দপ্তরবিহীন মন্ত্রী হয়ে। আজকে সেই দপ্তর, মানে শেষ দপ্তর ছিল তার ওই কোল মিনিস্ট্রি। আজকে সেই মিনিস্ট্রিতে, মানে তখনকার নয়, তার পরবর্তীকালে আজকে যে তদন্ত চলছে পশ্চিমবঙ্গে, যেখানে যত তদন্ত চলছে, সেই তদন্ত হচ্ছে মহামান্য আদালতের নির্দেশে, এবং প্রত্যেকটি তদন্তকে আটকানোর জন্য মানুষের দেয় করের টাকা খরচা করে বারবার তিনি সুপ্রিম কোর্টে গেছেন, হাইকোর্টের গেছেন, এবং ধারাবাহিকতা বজায় রেখে সরকার পরাজিত হয়েছে। নতুন সরকার এলে প্রথমে শ্বেতপত্র প্রকাশ করে জানাবে যে গত 14 বছর মানুষের দেয় করের কত টাকা দিল্লির নামি দামি উকিলরা এবং পশ্চিমবঙ্গের কোন কোন উকিলের ফিস বাবদ গেছে। শুধুমাত্র দুর্নীতিকে, দুর্নীতিগ্রস্তদের, লুটেরাদের বাঁচানোর জন্য সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ করে যে টাকা রাজ্য কোষাগারে সঞ্চিত হয়েছে, সেই টাকার অপব্যবহার এক ধরনের, এটা একটা ক্রাইম। আজকে সেই কাজ তৃণমূল কংগ্রেস করেছে। ফৌজদারি তদন্ত বিচার প্রক্রিয়া যখন চলছে, সেখানে এ ধরনের অনধিকার হস্তক্ষেপ কোনো অবস্থাতেই আমার মনে হয় সুস্থ সামাজিক সমাজ কোনোদিন মেনে নেবে না। মুখ্যমন্ত্রীর একটা নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা আছে। আমরা শত বিরোধিতা করা সত্ত্বেও সেই বিরোধিতা রাজনৈতিক বিরোধিতা, কিন্তু তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তার সংসদীয় রাজনীতিতে, সংসদীয় গণতন্ত্রে তার একটা নির্দিষ্ট অবস্থান আছে। আজকে তিনি যে কাজ করলেন, তাতে আমরা আবার বলছি, তিনি তার নিজের ভাবমূর্তির কফিনে শেষ পেরেকটা পুঁতে দিলেন শুধু নয়, সারা ভারতবর্ষের সামনে আজকে পশ্চিমবঙ্গের ফেস লস হলো আজকে এই ঘটনার কারণে। আমরা মনে করব এই অনধিকার চর্চার বন্ধ হবে। মুখ্যমন্ত্রী বলেন আইন আইনের পথে চলবে, এক্ষেত্রেও আইন আইনের পথে চলবে। যদি কোনো জায়গায় মনে হয় যে হস্তক্ষেপ করা হচ্ছে, কোনো পলিটিক্যাল ভিন্ডিকটিভনেস কাজ করছে এদের আচরণের মধ্যে, তার জন্য আদালতের দরজা খোলা আছে। একটা স্বাভাবিক সুস্থ সমাজে এই ঘটনা প্রত্যাশিত নয়, এবং আশা করব পশ্চিমবঙ্গের মানুষ এই বিষয়টি সম্পর্কে সচেতন হবেন, এবং এই বিষয়টির মাথায় রেখেই তারা আগামী নির্বাচনে সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি ইডি সিবিআই কে বারবার ব্যবহার করেছে। এটা তার দলের অফিস ছিল, দলীয় প্রার্থীদের ডিটেইল ছিল, সমস্ত কিছু বিজেপি ওখান থেকে নিয়েছে যাতে ব্ল্যাকমেইল করতে পারে। যতক্ষণ না প্রতীক জৈন ফিরবেন ততক্ষণ তিনি সেখানে অবস্থান করবেন বলেছিলেন, এবং তার সম্পূর্ণ যাওয়া, এবং কোট আনকোট বলেছেন গদি মিডিয়াকে ব্যবহার করে যা যা করা হয়েছে তার বদলা নেওয়া হবে, পাল্টা উনি অ্যাকশন নেবেন। দেখুন, প্রতীক জৈন তো কোনো বিধায়ক নন, সংসদ নন। তৃণমূল কংগ্রেস, মানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকও নন, কোনো স্পোক্স পার্সনও নন। কেন তার বাড়িতে রেড করা হয়েছে সেটা ইডি বলতে পারবে, সেটা বিজেপি দপ্তর থেকে সেটা জানা যাবে না। কারণ ইডি সিবিআই আলাদা, আমাদের সরকার এবং তার বিশেষ করে বিজেপি দল সম্পূর্ণ আলাদা। তো এই তথ্য আমাদের কাছে নেই, এর উত্তর ইডি দিতে পারে। আমি ইডির মুখপাত্র হয়ে এখানে আসিনি, আমি এসেছি আমার দলের অবস্থানকে মানুষের সামনে নিয়ে আসতে। যে অভিযোগ তিনি বিজেপির বিরুদ্ধে করেছেন, এই অতীতেও তিনি অভিযোগ করে চলেছেন, কিন্তু এই অভিযোগটা বাস্তবতা কি আছে,
এই অভিযোগটা যে সারবত্তাহীন, এইটা পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ বোঝেন। গদি মিডিয়াকে ব্যবহার করে বিজেপি যে কাজটা আজ করিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। মুখ্যমন্ত্রী যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেন, আমরা রাজনৈতিক দল রাজনৈতিকভাবে সেটাকে প্রতিহত করব। মুখ্যমন্ত্রী যদি চান কোনো আইনানুগ ব্যবস্থা আমাদের দলের উপরে নেবেন, কোনো সরকারের উপর নেবেন, তাহলে দল তখন সিদ্ধান্ত নেবে। একটা অংশ উনি বলেছেন গদি মিডিয়া যে খবর সম্প্রচার করা হচ্ছে, সবকিছু হচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। দেখুন, তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল, যে পথে চলে সেই পথে হাঁটে না। তৃণমূলের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। তৃণমূল কংগ্রেস যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপরে বিশ্বাস রাখে না। তৃণমূল কংগ্রেস সংসদীয় রীতিনীতিকে অস্বীকার করে। তৃণমূল কংগ্রেস রাষ্ট্রপতি থেকে রাজ্যপাল প্রত্যেককে কদর্য ভাষায় আক্রমণ করে। তৃণমূল কংগ্রেস মিডিয়া পার্সনদের ক্যামেরা ভাঙে, তাদের ক্যামেরা থেকে ক্যাসেট বার করে নেয়, সাংবাদিকদের রক্তাক্ত করে। তৃণমূল কংগ্রেসের সাংসদ সংসদে দাঁড়িয়ে প্রকাশ্যে বলেন যে দেশের মিডিয়া বিক্রি হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস বিচারপতিদের কক্ষে ঢুকে ক্যালকাটা হাইকোর্টে তাদের ম্যানহ্যান্ডেল করে। তৃণমূল কংগ্রেস বিচারপতিদের বাড়িতে গিয়ে সেখানে পোস্টার লাগিয়ে আসে। তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যপাল কোনো বিশ্ববিদ্যালয়ে গেলে সেখানকার উপাচার্য বলে দেন যে রাজ্য সরকার চায় না আপনার সঙ্গে আমি দেখা করি, সেজন্য আপনি এখানে ওয়েলকাম গেস্ট নন। যে রাজ্যপালের নামে রাজ্য সরকার পরিচালিত হয় সেই রাজ্যপাল সম্পর্কে তৃণমূল কংগ্রেসের বিধানসভার স্পিকার বলেন যে বিধানসভায় রাজ্যপালকে আসতে গেলে প্রায়র পারমিশন নিয়ে তার আসতে হবে, তাকে জানিয়ে আসতে হবে, তিনি সরাসরি বিধানসভায় আসতে পারবেন না। সুতরাং তৃণমূল কংগ্রেস সামগ্রিকভাবে কোনো সংসদীয় ব্যবস্থায়, কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না। তো তাদের কাছ থেকে এগুলোই প্রত্যাশিত। কিন্তু আজকের এই অভিনব ঘটনা আজকে নিঃসন্দেহে সমস্ত প্রত্যাশার বুক চিরে এক অপ্রত্যাশিত অবস্থা নিয়ে আমাদের সামনে পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রীর মূলত যে অভিযোগ আজকে ছিল যে ইডি কে ব্যবহার করে প্রার্থী তালিকা চুরি করা হচ্ছে, ন্যাস্টি হোম মিনিস্টার। এই যে প্রার্থী নির্বাচন কেন্দ্রিক একটা বিষয়, রাজনৈতিক দল বিজেপি কে মদত করতে এই অভিযোগ, সেটা আপনারা বিজেপি রাজ্য সভাপতি কিভাবে উত্তর দিচ্ছেন? দেখুন, আমরা এই অভিযোগের কোনো গুরুত্বই দিচ্ছি না, কারণ এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য, কোনো প্রশ্ন, কোনো আক্রমণ, কোনো অভিযোগের কোনো প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নেই। মানুষ যখন কোনো কিছুকে গ্রহণ না করে তো স্বাভাবিকভাবেই রাজনৈতিক দল সেটাকে গ্রহণ করবে না। আমরা বিরোধী রাজনৈতিক দলের অবস্থানে আছি। মানুষ যা চর্চা করছেন, মানুষের যা উদ্বেগ, মানুষের যা প্রশ্ন, সেগুলোকে অ্যাড্রেস করাই আমাদের কাজ। যেটা নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই, সেটা নিয়ে আমাদেরও কোনো উৎসাহ নেই। মুখ্যমন্ত্রী যে অনেক কিছু তুলে নিয়ে গিয়েছেন তার নিরাপত্তা রক্ষীদের দিয়ে এবং নিজেও, এইগুলোর মাধ্যমে তিনি কি ইডি তদন্তকে ভেস্তে দিতে পেরেছেন? আপনারা কি মনে করেন? সেটা ইডি বলতে পারবে। আমরা মনে করি এটা অনধিকার হস্তক্ষেপ, এটা বৃহত্তর ষড়যন্ত্র। আমরা মনে করি একটা সরকারি কাজে বাধা দেওয়ার মতো এটা চূড়ান্ত একটা ফৌজদারি অপরাধ। আমরা মনে করি কোনো মুখ্যমন্ত্রীর কাছ থেকে সমাজ কিংবা কোনো রাজ্য, কোনো রাষ্ট্র এ ধরনের আচরণ প্রত্যাশা করে না। এটাই আমাদের অবস্থান। এবার মুখ্যমন্ত্রী তদন্ত ভেস্তে দিতে পেরেছেন কিনা, তার সবুজ ফাইলের মধ্যে কি আছে সেটা তো আমাদের জানা নেই। আর হার্ড ডিস্কে কি আছে সেটা মুখ্যমন্ত্রী জানেন, আর যারা তদন্ত করছেন তারা জানেন। আমাদের তিনি বলছেন যে সত্যানুসন্ধানে তিনি বাধা দেবেন না, কিন্তু তারপরেও এত সময় ধরে থাকা বা যা যা হলো, মুখ্যমন্ত্রী তারপরেও বলছেন আমরা সত্যানুসন্ধানে কোনো বাধা দেব না। আমরা তো সত্যানুসন্ধানী বলে বাঙালিরা ব্যোমকেশ বক্সী গেছি, আমরা কিরিটি অবনিমাস পড়েছি, আমরা ফেলুদাকে দেখেছি। এখন ইডি সিবিআই তো ভাবে চলে না। গল্প, উপন্যাস আর কোনো তদন্তকারী সংস্থা তো সেভাবে চলে না। উনি আবেগপ্রবণ মানুষ, কবি, মন ওনার, উনি ওভাবে ভেবেছেন। আমরা কি করতে পারি? এটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরের বিষয়। ওদের তদন্তে বাধা পড়েছে, ওরা কিভাবে সেটাকে প্রতিহত করবে, ওরা কিভাবে রেসিপ্রোকেট করবে, সেটা সম্পূর্ণভাবে ইডির বিষয়, সেটা আমাদের কোনো বিষয় নয়। এটা পশ্চিমবঙ্গের সিআইডি নয় যে তৃণমূল কংগ্রেসের কোনো সহকারী শাখা সংগঠন। ইডি সিবিআই সম্পূর্ণ ভিন্ন স্বতন্ত্র সংস্থা, সরকারি সংস্থা, তারা বুঝবে, ইনকাম ট্যাক্স বুঝবে, ওটা আমাদের বিষয় নয়। কিন্তু ইডি
পাল্টা সেটাও ইডি বুঝবে। আমরা তো ইডি সিবিআই এর ভরসায় পশ্চিমবঙ্গে রাজনীতি করতে আসিনি। আমরা তো বারবার বলছি ইডি সিবিআই এর তদন্ত বন্ধ করে দেওয়ার পরেও তৃণমূল কংগ্রেস হারবে। মানুষ তৃণমূল কংগ্রেসকে চিনে গেছে। মুখ্যমন্ত্রী একটার পর একটা দেবতার দরবারে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী কালী থেকে জগন্নাথ, জগন্নাথ থেকে দুর্গা, দুর্গা থেকে উনি এখন মহাকালে পৌঁছেছেন। কিন্তু সবার উপরে আছে গণদেবতা, সেই গণদেবতা মুখ্যমন্ত্রীকে প্রত্যাখ্যান করে দিয়েছেন।